ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ শনিবার 10ই আগস্ট রাত ঠিক 8টায় আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকের এই পর্বটি সম্পূর্ণটা শোনার জন্য আপনাদের অনুরোধ করলাম। আজকের পর্বটি যখন শুনবেন অবশ্যই কানে নিজেদের হেডফোনটি ইউজ করবেন এবং 18 বছর ও তার ঊর্ধ্বের প্রত্যেকে এটি শুনতে পারবেন। আর সবাই শোনার পর একটা করে লাইক আর কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন যে কি আপনাদের ভালো লাগলো না, যাতে তার পরবর্তী পদক্ষেপ আমি একটু ভালো করে নিতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম শুনছেন আমাকে, তাদেরকে অবশ্যই জানাবো আর দেরি না করে ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টুক করে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে আজকে শুরু করা যাক ভূত আর ভৌতিকের একটা গা ছমছমে ভৌতিক একটা গল্প। আজকের এই পর্বের নাম হঠাৎ ট্রেনে, যার কলমীয় কণ্ঠে আমি শ্বেতা সিনহা। আমি রোহিণী, মুর্শিদাবাদের মেয়ে। চাকরি সূত্রে আমি কলকাতায় থাকি। কলকাতা থেকেই মাঝে মধ্যেই আমাকে এদিক ওদিক যেতে হয় কাজের সূত্রে, এবং যতবারই আমি এদিক ওদিকে যাই আমি ট্রেনে করেই যাতায়াত করি। ট্রেন জার্নিটা আমার ভীষণ ভালো লাগে, এবং এই একা নিঃসঙ্গ জীবনে ট্রেন জার্নিটাকে আমি একটা আলাদাভাবেই উপভোগ করি। তাই ঠিক এবারেও হাজারিবাগ যাওয়ার পথে আমি ট্রেনে করেই যাওয়ার প্ল্যান করেছিলাম। যেদিন যাওয়ার দিন এলো সেদিন খুব ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। আমার ট্রেনটা ছিল একটু বেলার দিকে, কিন্তু আমার অনেকগুলো কাজ তার আগে ছিল। কাজকর্ম সেরে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একেবারে ট্রেনে উঠবো। তাই ভোর ভোর বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। যেগুলো অফিসের কাজ ছিল অফিসিয়ালি সব কাজ কমপ্লিট করে রেখে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একেবারে স্টেশনে পৌঁছে যাই, এবং স্টেশনে গিয়ে শুনি ট্রেন তখনও আসতে প্রায় 2 ঘন্টা লেট। তো অগত্যা আর কি করা যায়, স্টেশনেই আমাকে অপেক্ষা করতে হবে। তো সেই রকমভাবেই একটা ম্যাগাজিন কিনে নিয়ে স্টেশনেই বসে পড়তে লাগলাম। যথাসময়ে 2 ঘন্টা পর ট্রেন এলো, এবং নিজের সিট খুঁজে নিয়ে একেবারে চলে গেলাম সেখানে। জানলার ধারে সিট পেয়েছি দেখে বেশ আনন্দ হলো যে এই গরম, যাক বাবা জানলার ধারে একটা সিট পাওয়া গেল। গিয়ে চুপ করে বসে পড়লাম নিজের জায়গায়। এরপর ট্রেন ছাড়তে আরও 10-15 মিনিট সময় লেগে গেল। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পর আমার পাশে একটি মহিলা ও একটি পুরুষ এসে বসেন। তাদের মুখের দিকে অবশ্য আমি তাকাইনি, তবে তারা বাঙালি নন, অবাঙালি। দুজনে এসে বসে যে ভাষায় কথা বলছিলেন ভাষাটা আমার অবশ্যই বোধগম্য হচ্ছে, কিন্তু ভাষায় প্রচুর টান আছে এবং কিছু কিছু জায়গা আমার বুঝতে একটু অসুবিধাও হচ্ছিল। যাই হোক, তারা তাদের মতো কথা বলছেন দেখে আমি আমার ম্যাগাজিনটা পড়ছি। এমনি আমার ম্যাগাজিন পড়তে ভালোই লাগে, তারপর এটা নতুন সংখ্যা বেরিয়েছে তো পড়তে খুবই ভালো লাগছিল। বসে বসে একটা গল্প পড়ছিলাম। হঠাৎ করেই আধা হিন্দি আধা বাংলায় ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোথা থেকে আসছি আর কোথায় আমার যাওয়ার। তো আমি ভদ্রলোকের মুখের দিকেও সেইভাবে তাকাইনি, এমনি এমনি উত্তর দিলাম যে আমি আসছি কলকাতা থেকে এবং আমি যাচ্ছি হাজারিবাগ কার্যসূত্রে। তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও উত্তর দিলেন যে হ্যাঁ তারাও হাজারিবাগ যাচ্ছেন, হাজারিবাগ তাদের দেশের বাড়ি। এইরকম কয়েকটা কথা বাক্য বিনিময় হলো আর কি। হয়ে তারপরে আমি বসে বসে ওই ম্যাগাজিনেই মন দিলাম। একটুখানি ট্রেনে ভিড় বাড়লো। কিছুক্ষণ পর ট্রেনটা বেশ খালি হয়ে গেল। এই যে ভিড় বাড়লো মাঝখানে আর খালি হলো, এর মাঝে কেউ কিন্তু আমার সামনের সিটে এসে বসেনি। মানে ট্রেনের দুপাশে 2টো সিট থাকে, তো আমি যে সিটে বসেছিলাম তার সামনের দিকে সিটে কেউ কিন্তু এসে বসেনি। আমার পাশেই খালি এই ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, এবং তার আশপাশে বেশ কয়েকজন লোক। হঠাৎ ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি এই ট্রেনে করে যাচ্ছেন কেন, অন্য আর কোনো ট্রেনে যাচ্ছেন না কেন? অন্য ট্রেনেও তো যেতে পারেন, এই ট্রেনটা তো বিশেষ ভালো নয়। আমি তখন ভদ্রমহিলাকে উত্তর দিলাম, ভালো নয় যখন তাহলে আপনারাই বা কেন উঠেছেন? আপনারাও তো আমার সাথে যাচ্ছেন, আর আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদের মতো একজন সহযাত্রী সাথে পেয়েছি, বেশ ভালোই লাগছে যেতে, বলে মুচকি একটা হাসি দিলাম। ভদ্রমহিলার মুখটা খানিকটা ঘোমটা দিয়ে ঢাকা।
খানিকটা দেখা যাচ্ছে। ভদ্রমহিলাকে দেখে মনে হলো ভদ্রমহিলা একেবারেই ঘরোয়া, নিতান্তই ঘরোয়া একজন মানুষ। যাই হোক, এরপর আমাকে মা ফোন করলো। মার সাথে আমি বেশ কিছুক্ষণ ফোনে কথা বললাম। সাধারণত ট্রেনের যাত্রায় মা আমাকে খুব একটা ফোন করে না, কিন্তু আজকে ফোন করলো দেখে একটু অবাকই হলাম। যাই হোক, মার সাথে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা আমি রেখে দিলাম। এবারে ভদ্রলোক বলছেন, কেন আপনি এই ট্রেনের ব্যাপারে কিছু জানেন না? তখন আমি ভদ্রলোককে বললাম যে না, কিছু জানি না তো। কেন, এই ট্রেনে আবার কি আছে? তখন ভদ্রলোক বলছেন, একটা গল্প আছে। গল্পটা একটু ছোট হলেও গল্পটা কিন্তু সত্যি। তখন আমি বললাম, ম্যাগাজিনটা এবার অগত্যা বন্ধ করলাম, করে ভদ্রলোককে বললাম, আচ্ছা বলুন তো, আপনার গল্পটাই একটু শুনি, অনেকক্ষণ ধরে এই বইটা পড়েছি, আর ভালো লাগছে না, এবার আপনাদের সাথে একটু আড্ডা দিতে দিতেই পৌঁছে যাব। বলে আমি ভদ্রমহিলার মুখের দিকে ঘুরে তাকিয়ে, ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে গল্প শুনতে বসলাম। ভদ্রলোক আমাকে তখন বললেন, গত 2 বছর আগের কথা, যে 2022 সালে এইরকমই একটা জুলাই আগস্ট মাসে আমি আমার ওয়াইফ এই ট্রেনে করেই হাজারিবাগ যাচ্ছিলাম, কলকাতা থেকেই ফিরছিলাম, এবং সাথে আমাদের 2টো বাচ্চা ছিল, সাথে আমার মা ছিল, সাথে আমার ভাইয়ের বউ ছিল। সবাইকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হাজারিবাগ কলকাতা থেকে। দেশের উৎসব, তার জন্য সবাই মিলে একসাথে দেশের বাড়ি ফিরছিলাম। বেশ আনন্দে ছিলাম আমরা। ঘাটশিলা জংশন পেরোনোর পর যা যা খাবার দাবার আনা হয়েছিল, আমার বউ সবাইকে সেই খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। ঠিক এই মুহূর্তেই আচমকা ট্রেনটা যেন অস্বাভাবিক রকমের কেঁপে ওঠে, এবং তারপর ট্রেনে একটা বিকট চারিদিক থেকে চিৎকার ভেসে আসতে থাকে। তারপর আমাদের আর কিছু মনে ছিল না। তারপর যখন আমাদের জ্ঞান ফিরল, তখন দেখা যাচ্ছে চারিদিকে শুধু রক্ত আর রক্ত, আর লাশ আর লাশ। সেই লাশের ভিড়ে আমরাও পড়ে আছি। আর আমাদের ছেলে মেয়ে কে কোথায় চলে গেছে, মা ভাই বউ সব যে কে কোথায় পড়ে আছে, আমরা কাউকেই খুঁজে পাচ্ছি না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের কোনো কুলকিনারাই হলো না। যতজন মারা গেছিল তার থেকে 1000 গুণ কম করে বলা হলো। আমাদের সেই লাশ নিয়ে গিয়ে ঢিবির মতো করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তাতে কে যে কিভাবে কোথায় গেলাম, ছেলে মেয়েগুলো যে কোথায় হারিয়ে গেল, কোনোই কুলকিনারা পেলাম না। ভদ্রলোক যখন এই কথাটা বলেছেন, আমি ততক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। কেমন একটা তন্দ্রার মতো আমার সামনে সবকিছু হচ্ছিল, কানে আসছিল কথাগুলো। তিনি কথাটা শেষ করলেন, তখন আমার মনে হলো কেউ যেন আমাকে বলছে, রোহিণী। আমি হঠাৎ চমকে গিয়ে তখন আমি ভদ্রলোকের মুখের দিকে ঘুরে ভালো করে দেখলাম। অবাক হয়ে ওনাদের মুখে এটা জিজ্ঞেস করতে যাব, মানেটা কি, এটা জিজ্ঞেস করতে গিয়ে আমি দেখলাম ভদ্রলোক আর ভদ্রমহিলার মুখ রক্তের রক্ত, চোখগুলো যেন ঠিকরে মনেগুলো হাতের উপর বেরিয়ে আসছে, গলা থেকে রক্ত ঝরছে, তাদের কান কারোর নেই, কারোর শরীর পচে গলে গেছে। এই দেখে আমি খুব জোরে একটা চিৎকার করে উঠলাম, এবং ট্রেনের মধ্যে এত জোরে আমি চিৎকার করে উঠতেই আশপাশের লোক হৈ হৈ করে এলো। তখন আমি বুঝলাম যে এতক্ষণ আমার সামনে যেটা ঘটে গেল সেটা আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে। আমি ট্রেনে যেতে যেতে এই যে ফোনে মার সাথে কথা বলেছি, এই যে এত কিছু, এগুলো সবই আমার ঘুমের ঘোরেই ঘটেছে। কিন্তু একটা ব্যাপার যেটা, সেটা হলো সত্যি কথাই, কিন্তু আমি যে জায়গাটাতে বসেছিলাম আমার আশপাশে, আমার সেই সিটের পাশে বা আমার সামনের সিটটা পুরো খালি ছিল। ট্রেনটাতে মোটামুটি ভিড় ছিল, কিন্তু আমার এই চিৎকার শুনে সবাই চারদিক থেকে দৌড়ে এলো, এসে আমাকে বলল কি হয়েছে, এবং সবাই এটা জিজ্ঞেস করলো। কেউ বলল চোখে মুখে জল দিতে। আমি একটু ধাতস্থ হয়ে চোখে মুখে জল দিলাম, এবং আমার সামনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিল। তাকে ঘটনাটা খুলে বললাম যে আর কিছুই হয়নি, আমি
ঘুমের ঘরে এরকম ভয়ানক একটা স্বপ্ন দেখেছি, এবং সেই স্বপ্নে আমি যেটা দেখেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তখন ভদ্রলোক মুচকি হাসলেন। এবার তিনি আমার সামনের সিটে বসলেন, বসে আমাকে বললেন, মা, তুমি যে টাইমটা, যে ডেটটা, যেটার কথা বলছো, ঠিক সে টাইমে, সে ডেটেই এই রাস্তায়, ঠিক এই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছিল। এবং সত্যি সত্যি সেই বছর প্রচুর মানুষ নিহত হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনায়, কিন্তু তাদের সত্যি কথাই তাদের সরকারি নিয়মে অনেক কম সংখ্যায় দেখানো হয়েছিল, এবং তাদের লাশের কেউ কোনো কুলকিনারা করতে পারেনি, অর্ধেক পরিবার পরিজনরা তাদের বডিও পায়নি। এই কথা শুনে আমি ভদ্রলোকের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে এটা ভাবছিলাম যে এটাও কি আমি কোনো স্বপ্ন দেখছি, নাকি এটাও সত্যি। এত বছরের ট্রেন জার্নি করছি, ট্রেনে এত যাতায়াত করি, কিন্তু কোনোদিনও এইরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ভয়ের অভিজ্ঞতা আমি প্রত্যক্ষ করিনি। আজ এই প্রথমবার এইরকম একটা অভিজ্ঞতা আমি প্রত্যক্ষ করলাম, সম্মুখীন হলাম এরকম একটা ঘটনার, এবং যেটা আমার সারা শরীর এবং সারা রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরাকে কাঁপিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য। এত বছরের জীবনে একটা অস্বাভাবিক রকমের ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি সেদিন। এবং আমি যখন পৌঁছই হাজারিবাগ, এবং সেখান থেকে যখন আমাকে অফিসের গাড়ি নিতে আসে, আমি সেই গাড়ির ভদ্রলোককেও এই গল্পটা করতে তিনিও একই কথা বললেন। মানে এইটা যে কি ঘটলো আমার সাথে, কেন ঘটলো, এর কোনো কারণ বা ব্যাখ্যা আমি কিন্তু আজ অবধি পাইনি। তারপর থেকেও বহুবার বহু ট্রেনে আমি অনেক দূর দূর পর্যন্ত যাত্রা করেছি, 1 রাতের জার্নি, 2 রাতের জার্নি বহুবার করেছি, কিন্তু এই রকম অভিজ্ঞতা না, এরপর আর কোনো দিনও আজ অবধি হয়নি। কেমন লাগলো আজকে ভূত ভৌতিকের এই নতুন পর্বটা? গল্পটা আজ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতো যারা ভূত প্রিয়, ভূতের গল্প যাতে খুব ভালো লাগে, এবং যারা হরর লাভার, যাদের ভূত মানেই একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হয়, তারাও যেন শুনতে পারে, সেই জন্য এটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন, যাতে সবাই শুনতে পায়। আর যদি আজকে আপনি আমার এই ভূত ভৌতিকের পর্বের প্রথম শ্রোতা হন বা নতুন শ্রোতা হন, তাদেরকে বলবো অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকুন। দেখা হবে পরের সপ্তাহে ভূত আর ভৌতিকের, ঠিক শনিবার রাত 8টায়। তার আগে প্রতিদিনের ব্লগ, প্রত্যেক দিনের শর্টস, সব কিছু তো আসছেই, সাথে আসছে অন্দরমহলের নতুন পডকাস্ট। তাহলে কি করতে হবে? সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, তাই তো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ চলি।